নমস্কার, আমি তোমাদের দীপঙ্কর স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিকের ইতিহাস প্রথম চ্যাপ্টার, যে ইতিহাসের ধারণা আছে তার কিছু প্রশ্ন উত্তর নিয়ে এমসিকিউজ থাকবে এবং সেইগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করব। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, আমি তোমাদের কিছুক্ষণ সময় দেবো, তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। প্রথম আছে, দেখো, জীবনে ঝরা পাতা লিখেছিলেন কে? প্রথম অপশান সরলা দেবী, বি শরৎ কুমারী, সি স্বর্ণকুমারী, ডি জ্ঞানদানন্দিনী। অ্যান্সার করার চেষ্টা করো। জীবনে ঝরা পাতা কে লিখেছিলেন? দেখো, জীবনে ঝরা পাতা লিখেছিলেন সরলা দেবী। ঠিক আছে, অ্যান্সার হবে এ সরলা দেবী। এই সরলা দেবীর সম্বন্ধে আমরা জেনে নিই কিছু। দেখো, এই সরলা চৌধুরানী, তিনি 9 সেপ্টেম্বর 1872 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 18 আগস্ট 1985 সালে তিনি মারা গেছিলেন। তিনি সরলা ঘোষাল নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, তিনি কী নামে পরিচিত ছিলেন? সরলা ঘোষাল। আচ্ছা, এই সরলা দেবী চৌধুরানী হলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে বিশিষ্ট একজন বাঙালি বুদ্ধিজীবী ছিলেন। বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে সরলা দেবী চৌধুরানী ছিলেন একজন। ইনি 1910 সালে এলাহাবাদে ভারতের প্রথম যে মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল, এই যে ভারত স্ত্রী মহামণ্ডল, ঠিক আছে, এই ভারত স্ত্রী মহামণ্ডল এই এই এটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, ভারত স্ত্রী মহামণ্ডল তিনি প্রতিষ্ঠা করেন। এছাড়াও ভারতীয় নারীদের উন্নয়নের স্বার্থে স্ত্রী শিক্ষা সহ অন্যান্য বিবিধ কর্মসূচি তিনি গ্রহণ করেন। এই সংগঠন ভারতের বিভিন্ন প্রান্তে শাখার বিস্তার করেন। ঠিক আছে, তিনি একটি উৎসব চালু করেছিলেন, সেটি হলো প্রতাপাদিত্য। ঠিক আছে, তিনি যে উৎসবটা চালু করেছিলেন সেই উৎসবটার নাম কি? প্রতাপাদিত্য। নোট করে নেবে। তাহলে প্রতাপাদিত্য উৎসব কে চালনা করেছিলেন বা শুরু করেছিলেন? সরলা দেবী চৌধুরানী। তিনি যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই এখনকার দেখো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুব আলোচনা হচ্ছে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, লক্ষ্মী ভাণ্ডার, এটা কিন্তু প্রশ্ন আসে যে লক্ষ্মী ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেছিলেন। তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী। আরও আমরা জেনে নিই। দেখো, তার রচিত গ্রন্থগুলি কী কী দেখে নিই আমরা। যে নববর্ষ স্বপ্ন একটা আমরা জানলাম। কি জেনেছি আমরা? যে জীবনে ঝরা পাতা। ঠিক আছে, আরও হলো একটি নববর্ষ স্বপ্ন, আর আরেকটি হলো শিবরাত্রি পূজা। ঠিক আছে, তাহলে আমরা ডিটেলস সরলা দেবীর সম্বন্ধে জেনে নিলাম। এইগুলো সবাই নোট করে নেবে। নেক্সট প্রশ্নে আসি। আচ্ছা, এখানে দেখো, তিনি ছিলেন কিন্তু দীর্ঘদিন ঠাকুর বাড়ি থেকে যে প্রকাশিত হলো ভারতী পত্রিকা, তিনি তার সম্পাদিকা ছিলেন। মানে ঠাকুর বাড়ি থেকে যে ভারতী পত্রিকাটা প্রকাশ হতো তার সম্পাদিকাও কিন্তু ছিলেন এই সরলা দেবী। ঠিক আছে, তাহলে যদি বলে যে ভারতী পত্রিকার সম্পাদিকা কে ছিলেন? সরলা দেবী। নেক্সট প্রশ্ন দেখো, যে ভারতের বিজ্ঞান চর্চার পথিকৃৎ হলেন কে করেছিলেন? বিজ্ঞান চর্চার পথিকৃৎ কাকে বলা হয়? দেখো, এই আছে প্রফুল্লচন্দ্র রায়, বি হচ্ছে এপিজে আব্দুল কালাম, সি জগদীশচন্দ্র বসু, ডি রাধাগোবিন্দ কর। দেখো, অ্যান্সার হচ্ছে এর প্রফুল্লচন্দ্র রায়। এনার সম্বন্ধে আমরা জেনে নিই। এই রসায়নের ফাদার অফ কেমিস্ট্রি কিন্তু এই প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় ফাদার অফ কেমিস্ট্রি। ঠিক আছে, দেখো, আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ। ঠিক আছে, তিনি রসায়ন নিয়ে কিন্তু চর্চা করতেন। শিক্ষকও ছিলেন, তিনি দার্শনিকও ছিলেন ও কবিও ছিলেন। ঠিক আছে, তিনি শিক্ষক ছিলেন বলে কিন্তু তিনাকে আচার্য বলা হয়। আচার্য কেন বলা হয়? তিনি শিক্ষক ছিলেন। ঠিক আছে, তাই ওনাকে আচার্য বলা হয়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দেখো, 1901 খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। তাহলে বেঙ্গল কেমিক্যালস কী করেছিল? প্রফুল্লচন্দ্র রায়। কত সালে? 1901। এবং মার্কারি নাইট্রেট আবিষ্কার করেন। তাহলে প্রথম মার্কারি নাইট্রেট কে আবিষ্কার করেছিলেন? প্রফুল্লচন্দ্র রায়। তার জন্ম তখনকার দিনে অবিভক্ত বাংলা খুলনা জেলায়, বর্তমানে যেটা বাংলাদেশের অন্তর্গত। তিনি বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু সহকর্মী ছিলেন। কার সহকর্মী ছিলেন? বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু। এছাড়াও দেখো, একটা 1919 সালে তিনি ব্রিটিশ সরকার থেকে নাইট উপাধি পেয়েছিলেন। ঠিক আছে, তিনি কার কাছ থেকে নাইট উপাধি পেয়েছিলেন? ব্রিটিশদের কাছ থেকে।
রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই নাইট উপাধি পেয়েছিলেন, কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য তিনি সেই নাইট উপাধি ত্যাগ করেছিলেন। ঠিক আছে, এই 1919 সালে কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, এই 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসি। কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কী? দেখো, বলার চেষ্টা করো সবাই। অর্থশাস্ত্র, রাজতরঙ্গিনী, মনসামঙ্গল না রামচরিত? উত্তর হচ্ছে রাজতরঙ্গিনী। তাহলে কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কি? রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী থেকে কিন্তু আমরা কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানতে পারি। দেখো, এই রাজতরঙ্গিনী কাশ্মীরের ঐতিহাসিক কলহনে রচিত একটি সংস্কৃত ভাষায় ঐতিহাসিক কাব্য। কোন ভাষায় এটা লেখা হয়েছিল? সংস্কৃত ভাষায়। এটি কাশ্মীরের ইতিহাসের একটি বিস্তৃত বিবরণ প্রদান করেন। আবার খ্রিস্টপূর্ব 3000 সাল থেকে শুরু করে 1148 সাল পর্যন্ত যে ইতিহাস কিন্তু এই রাজতরঙ্গিনীতে বর্ণিত আছে। রাজতরঙ্গিনীকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ বলা হয়। ঠিক আছে, তাহলে প্রথম ঐতিহাসিক গ্রন্থ কি? রাজতরঙ্গিনী। ঠিক আছে, এই রাজতরঙ্গিনী কলহনের লেখা, এর থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানতে পারি। এছাড়া দেখো, রাজতরঙ্গিনীতে 7826টি শ্লোক আছে এবং তরঙ্গ নামক 8টি গ্রন্থে বিভক্ত আছে। ঠিক আছে, তরঙ্গ নামক 8টি গ্রন্থে এটি বিভক্ত। তার পিতা ছিলেন চম্পক, তিনি এক কাশ্মীর রাজা হর্ষের কি ছিলেন? মন্ত্রী। কাশ্মীরের রাজা ছিলেন হর্ষ, তার মন্ত্রী ছিলেন তার পিতা চম্পক। রাজতরঙ্গিনী কাশ্মীরের রাজাদের সম্পর্কিত প্রশাসন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তথ্য প্রদান করে। মানে রাজতরঙ্গিনীতে কি আছে? যে রাজা হর্ষের যে প্রশাসন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সেখানকার রাজনৈতিক এবং অর্থনৈতিক এই সবের সম্বন্ধে এই রাজতরঙ্গিনীতে লেখা আছে। ঠিক আছে, নেক্সট, ফ্রান্সের অ্যানাল স্কুল গঠনের সঙ্গে যুক্ত ছিলেন কে? টমসন, ফার্নান্দ ব্রদেল, ডালহৌসি না মেকলে? বলো, সবাই বলার চেষ্টা করো এটা কি অ্যান্সার হবে। অ্যান্সার হবে ফার্নান্দ ব্রদেল। এর সম্বন্ধে বলে দিই, দেখো যে ফ্রান্সে মার্ক ব্লক, এছাড়াও মনে রাখবে মার্ক ব্লক নামটা। ঠিক আছে, যদি বলে এই অ্যানাল স্কুলের সাথে আরও কে কে জড়িত আছে? মার্ক ব্লক ও কে আছে আরও? লুসিয়েন ফেভার। ঠিক আছে, এই 1929 খ্রিস্টাব্দে, কত সালে তোমার? 1929 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1929 খ্রিস্টাব্দে দি অ্যানালস নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। তাহলে দি অ্যানালস পত্রিকা কত সালে প্রকাশিত হয়েছিল? 1929 সালে। ঠিক আছে, এই পত্রিকা প্রকাশিত করেন কে কে করেছিল? মার্কস ব্লক ও লুসিয়েন ফেভার। ঠিক আছে, এই পত্রিকার সঙ্গে যুক্ত লেখক গোষ্ঠী হলো অ্যানাল স্কুল নামে পরিচিত। এই পত্রিকার সাথে যুক্ত লেখক গোষ্ঠীকে কি বলা হয়? অ্যানাল স্কুল। এই অ্যানাল স্কুলের সাথে আরও একজন যুক্ত হলেন, তিনি হলেন ফার্নান্দ ব্রদেল। ঠিক আছে, তাহলে ফার্নান্দ ব্রদেল ছাড়া যদি মার্কস ব্লক থাকে তাহলে মার্কস ব্লক করবে, আর যদি লুসিয়েন ফেভার থাকে লুসিয়েন ফেভারে করবেন, আর যদি তিনটে থাকে তাহলে অল অফ অ্যাবভ। ঠিক আছে, নেক্সট আসি আমি। ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা কে করেছিলেন? অ্যান্সার করার চেষ্টা করো। ডক্টর রঞ্জিত গুহ, প্রকাশ মজুমদার, রমিলা থাপ্পর না ইরফান হাবিব? চেষ্টা করো সবাই। এর অ্যান্সার হবে, দেখো, ডক্টর রঞ্জিত গুহ। ডক্টর রঞ্জিত গুহ ভারতের নিম্নবর্গের ইতিহাস রচনা করেছিলেন। ইনার সম্বন্ধে জেনে নিই। 1980-এর দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের কি হয়, নিম্নবর্গের মানুষদের নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছিল তাকে বলা হয় নিম্নবর্গীয় ইতিহাস। ঠিক আছে, তা নিম্নবর্গীয় ইতিহাস কি? 1980-এর দশক করে দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে জাতি, ধর্ম, বর্ণ,
ঠিক আছে, সমাজের নিম্নবর্গের মানুষদের নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছিল তাকে বলা হচ্ছে নিম্নবর্গীয় ইতিহাস। আর এটি রচনা করেছিলেন ডক্টর রঞ্জিত গুহ। সমাজে যারা তথাকথিত অন্তর্য ও দলিত, মানে যারা দলিত আর কি নামে পরিচিত, সেই সব শ্রেণীর কথা ও কাহিনী এই ধরনের ইতিহাস চর্চার বিষয়ে লেখা আছে। তাহলে দলিত বা অন্তর্য মানুষদের কাহিনী বা কথা কোন বইয়ে লেখা আছে? নিম্নবর্গের ইতিহাসে। এটি কে লিখেছিলেন? রঞ্জিত গুহ। নেক্সট আসি, সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে তৈরি করেছিলেন কি? সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে কি তৈরি করেছিল? অরণ্য আইন, সামন্ত আইন, জমিদার আইন না মহাজন আইন? অ্যান্সার করার চেষ্টা করো। এর উত্তর হচ্ছে অরণ্য আইন। ঠিক আছে, আমরা দেখে নিই যে ব্রিটিশ সরকার 1865 সালে এক আইন বলে এদেশের অরণ্য সম্পদের উপর ভারতীয়দের অধিকার খর্ব করে দিয়ে অরণ্য সম্পদকে সরকারি সংরক্ষণের আওতায় নিয়ে আসে। ঠিক আছে, মানে ভারতীয়দের আর অরণ্যের ওপর কোনো অধিকার থাকবে না, পুরোপুরি হস্তক্ষেপ করবে সরকাররা। এটি করেছিল 1865 সালে। তাহলে অরণ্য আইন কত সালে পাস হয়েছিল? আমরা বলতে পারি যে অরণ্য আইন পাস হয়েছিল 1865 সালে। ঠিক আছে, এবার সরকার ঘোষণা করে যে অরণ্যে ঘেরা যে কোনো ভূমি হলো সরকারের সম্পত্তি, মানে যেসব জায়গায় বন আছে, জঙ্গল আছে, সেসব ভূমিগুলো হচ্ছে সরকারের। এই আইনটি পাস হয় 1865 সালে। ঠিক আছে, এই আইন ভারতীয় অরণ্য আইন নামেও পরিচিত। তাহলে ভারতীয় অরণ্য আইন কাকে বলছে? এই অরণ্য আইনকেই বলা হচ্ছে ভারতীয় অরণ্য আইন। এটা কিন্তু ব্রিটিশ সরকাররা নিজেদের স্বার্থে করেছিল। ঠিক আছে, অরণ্যের ওপর অধিকার করতে। দেখো এর ফলে আরও কী কী হয়েছিল দেখো। এই উদ্দেশ্য কী ছিল? ভারতীয় অরণ্যের ওপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ উদ্দেশ্য জারি করে। এই আইনি পদক্ষেপের ফলে অরণ্যের ওপর নির্ভরশীল ভারতের আদিবাসী সম্প্রদায় তাদের শত সহস্র বছরের অরণ্যের অধিকার কী করে? হারিয়ে ফেলে, যে প্রচণ্ড দুর্দশার শিকার হয়, কারণ তারা অরণ্যের ওপর নির্ভরশীল ছিল এবং সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে বিদ্রোহের পথে পা বাড়ায়। এর অরণ্য আইনের ফলে যে বিদ্রোহগুলো হয়েছিল তার মধ্যে হচ্ছে চুয়ার বিদ্রোহ, তার মধ্যে হচ্ছে কি চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ প্রভৃতি। এবং এইসব বিদ্রোহ এই অরণ্যের আইনের পরিপ্রেক্ষিতে হয়েছিল। ইংরেজরা যে অরণ্য আইন পাস করেছিল 1865 সালে, এর পরেই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহগুলো দেখা গেছিল। নেক্সট দেখো, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকা নাম কি? দিগদর্শন, সমাচার দর্পণ, বঙ্গদর্শন না সোমপ্রকাশ? বাংলা ভাষায় প্রথম প্রকাশিত। অ্যান্সার করার চেষ্টা করো। অ্যান্সার হচ্ছে দেখো দিগদর্শন। আমরা জেনে নিই যে দিগদর্শন বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক একটি পত্রিকা ছিল। এটি প্রকাশিত হতো কোথায়? শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনে। কোথায় হতো? শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনে। এবং বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যান এর পুত্র জন ক্লার্ক মার্শম্যান কর্তৃক সম্পাদিত এটি একটি মাসিক পত্রিকা। ঠিক আছে, তাহলে সম্পাদক কে ছিলেন? এখানে মার্শম্যান। দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? মার্শম্যান। কার পুত্র ছিল? খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের। ঠিক আছে, এবার দিগদর্শনের প্রথম সংখ্যাটি 1818 সালে এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল। তাহলে প্রথম প্রকাশিত হয়েছিল 1818 সালে এপ্রিল মাসে। নেক্সট আসি দেখো যে সমাচার দর্পণ। এই সমাচার দর্পণ হলো বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। এটি এই দিগদর্শন প্রকাশের ঠিক এক মাস পর প্রকাশিত হয়েছিল। এটি 1818 সালে, এটা মে মাসে, 23শে মে। আর দিগদর্শন হয়েছিল 1818 সালে এপ্রিল মাসে, মানে ঠিক এর এক মাস পর হয়েছিল সমাচার দর্পণ, বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। এটি প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন যে কে? জন ক্লার্ক মার্শম্যান। ঠিক আছে, এও ছিলেন একই। এই মার্শম্যানই কী করেছে? সমাচার দর্পণ আর দিগদর্শন, এই দুটি তিনি বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র। ঠিক আছে, দুটোরই সম্পাদক তিনিই ছিলেন, কিন্তু তিনি ছিলেন নামে মাত্র সম্পাদক। বাঙালি পণ্ডিতরা আসলে সমাচার দর্পণ সম্পাদনা করতেন। বাঙালি পণ্ডিতরাই কিন্তু এর সম্পাদনা করতেন, নামেই তিনি একজন ছিলেন যে সম্পাদক সমাচার দর্পণ। তাহলে বুঝতে পারলে যে
প্রথম বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকার নাম দিগদর্শন। সমাচার দর্পণ কিন্তু হবে না, কারণ দিগদর্শনের 1 মাস পরে, সেই সালেই হয়েছিল, 1 মাস পরে সমাচার দর্পণটি প্রকাশিত হয়েছিল। এটিরও সম্পাদক ছিলেন জর্জ ক্লার্ক মার্শম্যান। নেক্সট হচ্ছে দেখো বঙ্গদর্শন, এটি হয়েছিল 1872 সালে 12 এপ্রিল। ঠিক আছে, আচ্ছা, এটা 19 শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক সাহিত্যিক পত্রিকা। যদি বলে মাসিক সাহিত্যিক পত্রিকা কি, তাহলে বঙ্গদর্শন বা সাময়িক পত্রিকা। এর প্রতিষ্ঠাতা বা সম্পাদক ছিলেন বাংলা কথা সাহিত্যের অন্যতম স্থপতি সম্রাট, সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন। নেক্সট আসে সোমপ্রকাশ। এটি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 সালে 15 নভেম্বর সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। তাহলে সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা কে প্রকাশ করেছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, 1858। যদি তোমাদের পরপর দিয়ে দেয়, যে ধরো পরীক্ষায় দিল যে সিরিয়ালি সাজাও যে কোন পত্রিকাটা আগে এসেছিল আর কোনটা পরে, তাহলে অবশ্যই প্রথমে প্রকাশিত হয়েছিল দিগদর্শন 1, তার পরের মাসে হলো সমাচার দর্পণ, তারপরে 1858 সালে এসেছিল সোমপ্রকাশ, এটা হবে 3 নম্বর। তারপরে 1872 সালে এসেছিল বঙ্গদর্শন, তাহলে এটা 4 নম্বর। ঠিক আছে, প্রথমে দিগদর্শন, সমাচার দর্পণ, সোমপ্রকাশ, তারপরে বঙ্গদর্শন। ঠিক আছে, নেক্সট চলে যায় যে কার আমলে ভারতের রেলপথ সম্প্রসারিত হয়েছিল। কার আমলে? এটা সবারই জানা প্রশ্ন। লর্ড ময়রার আমলে, না লর্ড ডালহৌসির, লর্ড ক্যানিং, না লর্ড এলেম্বরে? এটা দেখো উত্তর হবে লর্ড ডালহৌসির আমলে। একটু জেনে নিই যে ভারতে 1832 সাল থেকে রেলপথ স্থাপনের প্রস্তাব উঠতে থাকে, কিন্তু আসলে রেলপথ প্রথম চালু হয়েছিল 1853 সালে লর্ড ডালহৌসির আমলে। ঠিক আছে, লর্ড ডালহৌসির আমলে সর্বপ্রথম চালু হয়েছিল রেলপথ 1854 সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত। ঠিক আছে, ব্রিটিশ কোম্পানিগুলিকে ভারতে রেলপথ স্থাপনে উৎসাহিত করার জন্য সরকার এই সময় কয়েকটি বিষয়ে গ্যারেন্টি বা প্রতিশ্রুতি দেয়। এটা মনে রাখবে, গ্যারেন্টি বা প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিনামূল্যে জমিদান ও কোম্পানিকে বিনিয়োগ করা। ঠিক আছে, মূলধনের ওপর 5% সুদ প্রদান। এই প্রতিশ্রুতিকে বলা হচ্ছে গ্যারেন্টি প্রথা। প্রশ্ন আসতে পারে যে গ্যারেন্টি প্রথা কাকে বলা হয়? তাহলে আমরা বলবো যে ব্রিটিশ কোম্পানিগুলি ভারতে রেলপথ স্থাপনে উৎসাহিত করার জন্য, উৎসাহিত করার জন্য সরকার কি করে, এই সময় মানে 1853 সালে কয়েকটি বিশেষ বিষয়ের উপর গ্যারেন্টি বা প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিনামূল্যে জমিদান, কোম্পানিকে বিনিয়োগ করা, মূলধনের উপর 5% সুদ প্রদান। এই প্রতিশ্রুতিকে বলা হয় গ্যারেন্টি প্রথা। প্রশ্ন আসতে পারে যে গ্যারেন্টি প্রথা কাকে বলে। নেক্সট আসে কবে ভারতের চিত্রশিল্পের যাত্রা শুরু হয়? কে বলবে? 1840, 1845, 1850 না 1855 খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1850 খ্রিস্টাব্দে। নেক্সট আসে আমি পৃথিবীতে প্রথম কোথায় পলিস বা নগর রাষ্ট্র গড়ে ওঠে? কোথায়? রোমে, ইংল্যান্ডে, চীনে, না গ্রিসে? প্রথম হয়েছিল দেখো গ্রিসে হয়েছিল। প্রথম গ্রিসে পলিস বা নগর রাষ্ট্র গড়ে ওঠে। ঠিক আছে, নেক্সট ভারতে পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলন হলো কি? নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, পরিবেশ রক্ষা আন্দোলন, না গঙ্গা আন্দোলন? উত্তর করার চেষ্টা করো। চিপকো আন্দোলন। ঠিক আছে, আমরা চিপকো আন্দোলন সম্বন্ধে জেনে নিই যে 1970-এর দশকে ভারতে যে গ্রামবাসীরা ছিলেন, বিশেষ করে মহিলাদের দ্বারা একটা অহিংস সামাজিক ও পরিবেশগত আন্দোলন, যার লক্ষ্য ছিল সরকার সমর্থিত গাছ কাটার জন্য নির্ধারিত গাছ এবং বন রক্ষা করা। ঠিক আছে, সরকার গাছ কাটতে চেয়েছিল, কিন্তু এনারা কী করেছিলেন? গ্রামবাসী মহিলারা তিনি বাধা দিয়েছিলেন। আন্দোলনটি হয়েছিল 1973 সালে উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলে। মনে রাখবে, উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলে। তখন উত্তরপ্রদেশের অংশ ছিল হিমালয়। হিমালয় তখন কোথায় ছিল? উত্তরপ্রদেশে। ঠিক আছে, ব্যাখ্যা কিন্তু দেবে, এটা উত্তরপ্রদেশের অংশ ছিল, এখন হচ্ছে উত্তরাখণ্ড বলা হয় 1973 সালে।
এবং দ্রুত সমগ্র ভারতীয় হিমালয় জুড়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। হিন্দি শব্দ চিপকোর অর্থ হলো, এই হিন্দি শব্দ চিপকো কথা অর্থ হলো আলিঙ্গন করা বা আঁকড়ে থাকা। যেহেতু মহিলারা প্রত্যেক গাছকে আঁকড়ে ধরে প্রতিবাদ জানিয়েছিল, গাছ কাটতে দেয়নি, তাই এটিকে বলা হয় চিপকো আন্দোলন বা আলিঙ্গন করা। যে আন্দোলনটাকে বলা হয়, এই চিপকো কথার অর্থটা হচ্ছে আলিঙ্গন করা বা আঁকড়ে থাকা। ঠিক আছে। নেক্সট, ভারতের প্রথম ফুটবল ক্লাব হলো শোভাবাজার ক্লাব, ক্যালকাটা এফসি, মোহনবাগান ক্লাব না মোহামেডান স্পোর্টিং ক্লাব? অ্যান্সার হবে ক্যালকাটা এফসি, 1872 সালে। ঠিক আছে, ক্যালকাটা এফসি ক্লাব, এটি হয়েছিল 1872 সালে প্রথম ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ক্রিকেট খেলা প্রথম শুরু হয়েছিল কোথায়? ভারত, জার্মানি, ইংল্যান্ড না ফ্রান্স? সবারই জানা প্রশ্ন, হয়েছিল ইংল্যান্ডে, সি। নেক্সট, নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন অভিনবগুপ্ত, ভরতমুনি, শরীন্দ্রমোহন গুপ্ত না বাল্মীকি মুনি? কে ছিলেন? ভরতমুনি। ভরতমুনি তিনি নাট্যশাস্ত্রের রচয়িতা। ভরতমুনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় নাট্য ও সঙ্গীত বিশারদ। ঠিক আছে, তিনি প্রাচীন ভারতীয় নাটক, বিশেষ করে সংস্কৃত মঞ্চনাটক ও অভিনয় বিদ্যার বিষয়ক। এই নাট্যশাস্ত্র কিন্তু তারই রচনা করা। নাট্যশাস্ত্র কী করেছিলেন? ভরতমুনি। ঠিক আছে, ভরতমুনি করেছিলেন, একজন প্রাচীন ভারতীয় নাট্য ও সঙ্গীত বিশারদ ছিলেন ভরতমুনি। নেক্সট, সাব অল্টান গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন, কে হলেন? রঞ্জিত গুহ, সুবিমল সেন, ফার্নান্দ ব্রদেল না মার্ক ব্লক? হলেন রঞ্জিত গুহ। নেক্সট, অ্যানাল গোষ্ঠী পত্রিকা প্রকাশ শুরু হয় 1920, 1927, 1929 না 1937? বলো। একটু আগে বলেছিলাম 1929 সালে। 1929 সালে অ্যানাল গোষ্ঠী পত্রিকা প্রকাশ শুরু হয়। ওই অ্যানাল স্কুল সম্বন্ধে যখন বললাম আমি, তখনই আমি তোমাদের অ্যানাল গোষ্ঠীর সম্বন্ধে বলেছি কিছুটা, ওখান থেকে দেখে নেবে। নেক্সট, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? 1791, 1792, 93 না 1794? অ্যান্সার দেখো 1792 সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের প্রথম চলচ্চিত্র হলো জামাই ষষ্ঠী, বিল্বমঙ্গল, রাজা হরিশ্চন্দ্র না বালিকা বধূ? অ্যান্সার করার চেষ্টা করো। অ্যান্সার হবে বিল্বমঙ্গল। আমি বলে রাখি, দেখো, যদি বলে যে নির্বাক চলচ্চিত্র, প্রথম ভারতের নির্বাক চলচ্চিত্র, তখন হবে বিল্বমঙ্গল। ঠিক আছে, আর যদি বলে সবাক, যদি বলে তাহলে হবে, যদি বলে সবাক তাহলে হবে কিন্তু জামাই ষষ্ঠী। ঠিক আছে, এটি হয়েছিল 1931 সালে। ঠিক আছে, 1931 সালে যদি বলে সবাক চলচ্চিত্র তাহলে হবে জামাই ষষ্ঠী। আর যদি নির্বাক যদি বলে তাহলে বিল্বমঙ্গল। মনে করে রেখে দেবে, যদি বলে নির্বাক চলচ্চিত্রের নাম কি, তাহলে প্রথম নির্বাক চলচ্চিত্র হলো বাংলা নির্বাক চলচ্চিত্র হচ্ছে বিল্বমঙ্গল। আর যদি বলে সবাক চলচ্চিত্র তাহলে জামাই ষষ্ঠী। ঠিক আছে, এছাড়া সত্যজিৎ রায়ের পথের পাঁচালী আছে, যেটা পথের পাঁচালী এটি প্রকাশিত হয়েছিল 1955 সালে, সত্যজিৎ রায়ের লেখা। ঠিক আছে। নেক্সট, মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1880, 1889, 1821 না 1842 খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1889 খ্রিস্টাব্দে। নেক্সট, নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ কে বলেছিলেন? কালিদাস, ব্যাসদেব, ভরতমুনি না কৌটিল্য? অ্যান্সার করার চেষ্টা করো। অ্যান্সার হবে ভরতমুনি। ভরতমুনি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছেন। নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ কে বলেছিলেন? ভরতমুনি। এতটা ছিল 20টা প্রশ্ন তোমাদের এমসিকিউস, এবং এর সম্বন্ধে কিছু এক্সট্রা যেগুলো আছে সেগুলো আলোচনা করলাম। আশা করি তোমাদের উপকার হবে। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং
সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পাও।